আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। আবারও ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে, ফেসবুক পোস্টে মাহফুজ আলম। দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না, বললেন প্রধান উপদেষ্টা। ১১ মাসের রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, টিআইবির প্রতিবেদন। কুমিল্লায় মাফিয়াতন্ত্র কায়েম করেছেন আসিফ মাহমুদ, ছাত্রদল সাধারণ সম্পাদকের অভিযোগ। চলুন দর্শক, এবার জেনে নেওয়া যাক এই খবরগুলোর বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ২০০৭ সালে সেদিন বিকেলে জরুরি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। এর আগে ২০০৬ সালের ২৮ নভেম্বর তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন প্রেসিডেন্ট অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য গঠিত এই তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকাণ্ড শুরু থেকেই সমালোচিত হতে থাকে। তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট আন্দোলন অব্যাহত রাখে। ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন, ভুয়া ভোটার তালিকা সংশোধন, নির্বাচন কমিশন সংস্কার সহ বিভিন্ন দাবিতে আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের কিছুদিন পর সরকারের উপদেষ্টা পরিষদ থেকে উপদেষ্টারা একে একে পদত্যাগ করতে থাকেন। এ অবস্থায় ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত রাখে। এক পর্যায়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় হতে পারে এমন নানা অনিয়মের আশঙ্কা ব্যক্ত করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। এ পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা ঘোষিত হয়। রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন। সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ সব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তিনি এক অনুষ্ঠানে ১১ জানুয়ারির জরুরি অবস্থা জারির দিনটিকে 1/11 বা ১/১১ নামে আখ্যায়িত করেন। জুলাই গণ অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ১ বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। বাংলাদেশের আপামর জনসাধারণ, যাদের যূথবদ্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই। অভ্যুত্থানের দিবস উপলক্ষে সোমবার দেয়া বাণীতে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আজ আমি স্মরণ করছি সেসব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি সব জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি। জাতি তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করে। তিনি বলেন, টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে এসব লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সব খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। জুলাই শহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সংস্কারে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে
অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারাবদ্ধ। জুলাই আমাদের নতুন করে আশার আলো, একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, হাজারো শহীদদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। গণ অভ্যুত্থানের পর গঠিত হওয়া রাজনৈতিক দল এনসিপিকে কিংস পার্টি হিসেবে বর্ণনা করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। টিআইবির গবেষণা প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল কিংবা কিংস পার্টি গঠন করা হয়েছে। এই কিংস পার্টি কারা, এ প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে ইফতেখারুজ্জামান বলেন, এটা গোপন করার কিছুই নেই, এটি জাতীয় নাগরিক পার্টি। তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি, কারণ এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে 2 জন এখন সরকারে আছেন, সেই হিসেবে কিংস পার্টি। আগস্টের পরবর্তী রাজনৈতিক যাত্রা অশুভ ছিল বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। এর ব্যাখ্যায় তিনি বলেন, ওই দিন বিকেল থেকে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের একাংশ দলবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য শুরু করে এবং গত 1 বছর ধরে তা আরো বেড়েছে। এমনকি দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নিয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি। এর ফলে নতুন রাজনৈতিক দলগুলো তাদের জন্মলগ্ন থেকে একই রোল মডেল অনুসরণ করেছে। দখলবাজি, চাঁদাবাজির মধ্যে নিজেদের নিমজ্জিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 11 মাসে 471টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় মোট 121 জন নিহত এবং 5189 জন আহত হয়েছেন। এসব রাজনৈতিক সহিংসতার 92% সঙ্গে বিএনপি, 22% সঙ্গে আওয়ামী লীগ এবং 5% সঙ্গে জামায়াত এবং 1% সঙ্গে এনসিপি জড়িত ছিল বলেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টিআইবির পর্যবেক্ষণে আরো বলা হয়েছে, সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা ঢাকা শহরের 53টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন 2,21 লাখ টাকা চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া সিলেটের কোয়ারি ও নদ নদী থেকে পাথর লুটপাট, সেতু, বাজারঘাট, বালুমহাল, জলমহাল ইত্যাদির ইজারা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা, মব তৈরি, সড়ক অবরোধ করে আন্দোলন, থানা ঘেরাও, বিক্ষোভ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে বলে টিআইবির পর্যবেক্ষণে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লায় মাফিয়া তন্ত্র কায়েম করেছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার দুপুরে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে মুরাদনগরে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনকে দেখার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তার সঙ্গে মুরাদনগরের পরিস্থিতি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়া তন্ত্র কায়েম করেছেন এবং তার পছন্দ অনুযায়ী সবকিছু পরিচালনা করছেন। তিনি আরো বলেন, মুরাদনগর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের 13 জন নেতাকর্মীকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়েছে। আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার এই মাফিয়া তন্ত্রের রাজনীতি কুমিল্লার সাধারণ মানুষ মেনে নেবে না। মুরাদনগরের রাজনৈতিক ঐতিহ্য খুব প্রসিদ্ধ। এখানে আসিফ মাহমুদ যে মাফিয়া তন্ত্র শুরু করেছেন তার ফল তাকেই ভোগ করতে হবে। ছাত্রদলের সাধারণ সম্পাদক আরো বলেন, যাদের গণ অভ্যুত্থানের আগে জেল হয়েছিল তারা এখনো জেলে আছেন। মুরাদনগরে ইতিবাচক রাজনীতির পরিবর্তে একজন উপদেষ্টা মাফিয়া তন্ত্র কায়েম করেছেন। তিনি অভিযোগ করেন, নাজিম উদ্দিনের গ্রেপ্তারের খবর শুনে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তাকে প্যারোলে মুক্তি দিতেও টালবাহানা করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ শেখ হাসিনার মতো মাফিয়া তন্ত্র কায়েম করেছেন অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান ছাত্রদল সাধারণ সম্পাদক। একই সঙ্গে গ্রেপ্তার 13 নেতাকর্মীকে দ্রুত মুক্তির দাবি করেন তিনি। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে নাসির বলেন, দর্শক, আজকে আমাদের টপ নিউজের আয়োজন এই পর্যন্তই। আগামীকাল ইনশাআল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।